বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেট অনুযায়ী প্রতি ডলার 89 টাকায় বিনিময় করা হচ্ছে। অন্যদিকে খোলা বাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার 94 থেকে 97 টাকায় বিনিময় করা হচ্ছে। এমনকি মে মাসের তৃতীয় সপ্তাহে কার্ব মার্কেটে প্রতি ডলার 101 টাকা থেকে 102 টাকা দরেও বিনিময় করা হয়েছিল। যদিও এক বছর আগে 2021-এর মে মাসেও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 84 টাকা 80 পয়সা। এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা মান হারিয়েছে 4.7%। অথচ 2012 থেকে 2021 সালের মে মাস পর্যন্ত 9 বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছিল মাত্র 3.37%। শুধু টাকাই নয়, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে শুরু করে ইউকে, জার্মানি সহ বিশ্বের শীর্ষ ইকোনমিগুলোর কারেন্সিও ইউএস ডলারের বিপরীতে নিজেদের মূল্যমান হারিয়েছে। যেমন ইউকের পাউন্ড স্টার্লিং এবং ইউরো আমেরিকান ডলারের বিপরীতে গত এক বছরে মূল্যমান হারিয়েছে যথাক্রমে 14.29 এবং 15.85%। কিন্তু ঠিক কী কারণে ডলারের বিপরীতে টাকাসহ বিশ্বের বেশিরভাগ কারেন্সি মূল্যমান হারাচ্ছে? সালে শুরু হওয়া প্যান্ডেমিকের প্রভাবে বিশ্বের উৎপাদন এবং আমদানি ও রপ্তানিমুখী সকল কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে, যার কারণে বিশ্বব্যাপী ইনফ্লেশনও বাড়ছিল। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মূলত সময়ের সাথে সাথে মুদ্রার ক্রয় ক্ষমতা হারানোকে বোঝায়। প্যান্ডেমিকের কারণে বিশ্বের প্রতিটি ইকোনমি স্টিমুলাস প্যাকেজ বা আর্থিক সহযোগিতার মাধ্যমে অর্থনীতির গতিকে সচল রাখতে গিয়ে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়িয়ে ফেলেছিল, যার কারণে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়ে গিয়েছিল। কিন্তু প্যান্ডেমিকের কারণে গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় পর্যাপ্ত পণ্যের যোগান না থাকায় ইনফ্লেশন রেট ক্রমাগতই বাড়ছিল। 2021 সালের শেষ থেকে 2022 সালের শুরুর দিকে বিশ্বের ইকোনমিগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলেও ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসে, যার কারণে গ্লোবাল সাপ্লাই চেইন আরেক দফা ব্যাহত হয়। এই যুদ্ধের প্রভাবে তেল ও গ্যাসের মতো জ্বালানি সেক্টরের পাশাপাশি গম, ভুট্টা, বার্লি, সানফ্লাওয়ার সিড ও তেল, নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস সার সহ বিভিন্ন মূল্যবান মেটাল ও মিনারেলের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। তবে এসব কিছুর মধ্যে তেল ও গ্যাসের সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার কারণে তেল ও গ্যাসের দাম ক্রমাগত বাড়তে থাকে। এছাড়া কৃষি পণ্য ও সারের সাপ্লাই চেইন ব্যাহত হয় বিশ্বব্যাপী ফুড সেফটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যার কারণে বিশ্বের সব দেশের জনগণেরই জীবনযাত্রার ব্যয় তরতর করে বেড়ে যাচ্ছিল। ইউএসএতে 2022 সালের মার্চ মাসে ইনফ্লেশন রেট 8.5% পৌঁছে যায়, যা 1981 সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ। দেশটির লেটেস্ট কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যা মূলত বিভিন্ন পণ্য ও সার্ভিসের দাম ইন্ডিকেট করে, তা ফেব্রুয়ারি মাসে 7.9% পৌঁছেছে, যা দেশটির গত 40 বছরের ইতিহাসে সর্বোচ্চ অ্যানুয়াল ইনফ্লেশন রেট। এছাড়া মার্চ মাসে দেশটির গ্যাসোলিন ইন্ডেক্সের ইনফ্লেশন রেট বেড়ে দাঁড়িয়েছে 18.3%। অন্যদিকে মার্চ মাসেই ফুড ইন্ডেক্সের ইনফ্লেশন রেট গত 12 মাসের তুলনায় 8.8% বেড়েছে, যার প্রেক্ষিতে দেশটির ফেডারেল রিজার্ভ সিস্টেম বা কেন্দ্রীয় মনিটারি পলিসি মেকাররা ইন্টারেস্ট রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং এরপর থেকে বিশ্বের অন্যান্য দেশের কারেন্সি ইউএস কারেন্সির বিপরীতে ভ্যালু হারাতে থাকে। 2021 সালের মে মাসে প্রতি ডলারের বিপরীতে লঙ্কান রুপির বিনিময় মূল্য ছিল 199.5, যা 2022 সালের 20 মের এক্সচেঞ্জ রেট অনুযায়ী 44.5% ভ্যালু হারিয়ে বর্তমানে 359.48 শ্রীলঙ্কান রুপি। যদিও শ্রীলঙ্কা জঙ্গি হামলায় ট্যুরিজম আয় কমে যাওয়া, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন সংঘাতের দরুন সৃষ্টি হওয়া গ্লোবাল সাপ্লাই চেইন ইস্যু সহ সরকারের বেশ কিছু পলিসির কারণে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। 2012 সালের মে মাস থেকে 2022 সালের মে মাস পর্যন্ত 10 বছরে দেশটির কারেন্সি ডলারের বিপরীতে 63% বেশি মূল্যমান হারিয়েছে। অন্যদিকে পাকিস্তানি রুপি 2012 থেকে 2021 সালের মে মাস পর্যন্ত সময়কালে 39.21% মূল্যমান হারালেও গত এক বছরেই দেশটির মুদ্রা 23% বেশি মূল্যমান হারিয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের কারণে দেশটির রিজার্ভের পরিমাণ কমে আসাতে দেশটির কারেন্সি এই ধরনের সংকটে পড়েছে, যার প্রেক্ষিতে অনেক অর্থনীতিবিদই পাকিস্তানের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন। সাউথ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমি ভারতেও বর্তমানে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমছে। মে 2012 থেকে 2021 সালের মে মাস পর্যন্ত 9 বছরে ডলারের বিপরীতে ইন্ডিয়ান রুপি যেখানে 22.20% ভ্যালু হারিয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে 2022 সালে আরও প্রায় 7% মূল্যমান হারিয়েছে। কেবলমাত্র ভবিষ্যৎ এশিয়ান টাইগার হিসেবে পরিচিতি পাওয়া ভিয়েতনাম, যার ইকোনমি বাংলাদেশের প্রায় সমপর্যায়ের, সেই ভিয়েতনামের মুদ্রা গত এক বছরে ইউএস ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে। যদিও মে 2012 থেকে 2021 সালের মে মাস পর্যন্ত 9 বছরে দেশটির কারেন্সি ইউএস ডলারের বিপরীতে 11% বেশি ভ্যালু হারিয়েছিল।
অর্থাৎ গত 1 বছর সময়কালে দেশটির মুদ্রামান বাড়লেও 2012 থেকে 2022 পর্যন্ত সময়কালে ওভারঅল 9.52% বেশি মুদ্রামান হারিয়েছে। তবে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে একমাত্র মালদ্বীপই সম্পূর্ণ ব্যতিক্রম। যদিও দেশটির কারেন্সি ডলারের বিপরীতে গত 1 বছরে 0.60% ভ্যালু হারিয়েছে, কিন্তু 2012 থেকে 2022 সালের মে মাস পর্যন্ত 10 বছরে মালদ্বীপের কারেন্সি ডলারের বিপরীতে স্ট্রং হয়েছে। আবার বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি কারেন্সি জিবিপি বা পাউন্ড এবং ইউরো ডলারের বিপরীতে গত 1 বছরে যথাক্রমে 12.5% এবং 13.7% ভ্যালু হারিয়েছে। এছাড়া চাইনিজ কারেন্সি ইউয়ান ও জাপানের কারেন্সি ইয়েন গত 1 বছরে যথাক্রমে প্রায় 5% এবং 14.3% ভ্যালু হারিয়েছে। কিন্তু ঠিক কী কারণে বিশ্বজুড়ে কারেন্সিগুলো ডলারের বিপরীতে নিজেদের মূল্যমান হারাচ্ছে? নাকি ইউএস ডলার আদতে সবগুলো কারেন্সির বিপরীতে স্ট্রং হচ্ছে? ইউএস ফেডারেল রিজার্ভ সিস্টেম মে মাসের 4 তারিখে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট 0.5% বাড়ায়, যা ছিল দেশটির 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি। মূলত ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেশটির জনগণকে ব্যয়ে নিরুৎসাহিত করে সেভিংসের প্রতি আকৃষ্ট করতে চাইছে। এতে করে দেশটির ফেডারেল রিজার্ভ বিশ্বব্যাপী ইউএস ডলারের সার্কুলেশন কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এছাড়া বাইডেন সরকার তেল, গ্যাস ও এনার্জি বিল কমিয়ে সে দেশের জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ইউএস ডলারের সাপ্লাই কমিয়ে এনে দেশটির ইনফ্লেশন রেট কন্ট্রোলের চেষ্টায় বিশ্বের অন্যান্য ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা ইনফ্লেশনের কারণে প্রতিটি দেশেরই ইম্পোর্ট কস্ট বৃদ্ধি পেয়েছে, যার কারণে বেড়েছে ডলারের ডিমান্ড। অন্যদিকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ডলারের সাপ্লাই কমিয়ে আনার পলিসির কারণে ডলারের সার্কুলেশন কমে আসছে, যার কারণে ডলার বিশ্বের প্রায় সকল কারেন্সির বিপরীতে স্ট্রং হয়েছে এবং বিশ্বের ছোট বড় অনেক দেশেরই কারেন্সি ডলারের বিপরীতে ভ্যালু হারাচ্ছে। এছাড়া ইউএস ফেডারেল রিজার্ভের এই সিদ্ধান্তের পর ইউএসের স্টক মার্কেটগুলোতে লিস্টেড কোম্পানিগুলোর স্টক প্রাইসেও বেশ বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, টেসলার মতো টেক কোম্পানির পাশাপাশি ডিজনি, নেটফ্লিক্স, ফোর্ডের মতো প্রতিষ্ঠানগুলোর স্টক প্রাইস ক্রমাগতই কমছে। জানুয়ারি 4, 2022-এ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হিস্টোরিক্যাল হাই 36,800 পয়েন্ট থেকে 20 মে পর্যন্ত 15% বেশি ফল করেছে। একইভাবে S&P 500 চলতি বছরের 3 জানুয়ারিতে হিস্টোরিক্যাল হাই 4,796 পয়েন্ট রিচ করলেও মে মাসের 20 তারিখের মধ্যে প্রায় 19% ফল করে। এই ইন্ডেক্সগুলো মূলত জানুয়ারি মাস থেকেই পয়েন্ট হারাতে থাকলেও মার্চের শেষ দিকে রিকভার করতে শুরু করে। কিন্তু সে সময় ইউএস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়াতে পারে এমন খবরের ভিত্তিতে আবারও ফল করতে শুরু করে। একই সাথে কমতে থাকে মার্কেটে লিস্টেড বিভিন্ন কোম্পানির শেয়ারের দামও। যদিও বর্তমানে প্রতিটি ইন্ডেক্সই ধীরে ধীরে রিকভার করছে, কিন্তু কোনো ইন্ডেক্সই এখনও পূর্বের অবস্থানে ফিরে যেতে পারেনি। দ্য ডেইলি স্টার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের একটি আর্টিকেল সূত্রে বাংলাদেশে বর্তমানে ট্রেড ডেফিসিট আছে $25 বিলিয়ন এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আছে $14 বিলিয়ন। এছাড়া এই অর্থ বছরে রেমিটেন্স আসার পরিমাণ 18% কমে গিয়েছে, যার প্রেক্ষিতে দেশের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে চাপ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক টাকার ভ্যালুকে সমুন্নত রাখতে প্রায় $6 বিলিয়ন রিজার্ভ থেকে রিলিজ করে দিয়েছে। ফলশ্রুতিতে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন রিজার্ভ কমে বর্তমানে রিজার্ভ আছে প্রায় $42 বিলিয়ন। কিন্তু যেখানে বিশ্বের ছোট বড় সকল ইকোনমি ডলারের বিপরীতে নিজেদের কারেন্সি ভ্যালু কমিয়েছে, সেখানে ফরেন রিজার্ভ থেকে ডলারের সাপ্লাই বাড়িয়ে আর্টিফিশিয়ালি টাকার মান ধরে রাখা ভবিষ্যতে অর্থনীতির জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলে মতামত ইকোনমিস্টদের। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকও আমদানি রপ্তানি বাণিজ্যে হুট করে যাতে বিরূপ প্রতিক্রিয়া না হয় সেজন্য ধাপে ধাপে ডলারের বিপরীতে টাকার মান কমাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এই বছরে মোট 7 ধাপে টাকার মান ডলারের বিপরীতে কমিয়েছে। এছাড়া ফরেন এক্সচেঞ্জ মার্কেটের উপর চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারি পর্যায়েও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যেই সরকার 135টি পণ্যের আমদানিতে সর্বোচ্চ 20% পর্যন্ত শুল্ক বাড়িয়েছে, যা পূর্বে 0 থেকে 3% পর্যন্ত ছিল। এছাড়া সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও রেস্ট্রিকশন জারি করেছে সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণেও রেস্ট্রিকশন দিয়েছে। তবে ব্যাংক কর্মকর্তারা ট্রেনিং এবং সেমিনারে যোগ দিতে নিজ খরচে ট্রাভেল করতে পারবে। এছাড়া বিলাসবহুল পণ্য আমদানি যেমন গাড়ি এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ইত্যাদিতে শুল্ক বাড়তে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড স্মার্টফোন এবং রেফ্রিজারেটরের উপর 5% ভ্যাট আরোপের জন্য প্রস্তাবনা দিয়েছে। এর পাশাপাশি ট্রেড গ্যাপ কমাতে সরকার আমদানি নিষিদ্ধ পণ্যের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে ফুড সেফটি বাড়াতে সরকার পরিশোধিত সয়াবিন এবং পাম অয়েলের উপর শুল্ক প্রত্যাহার এবং রাইস ব্র্যান্ড অয়েলের রপ্তানি নিষিদ্ধের বিষয়েও ভাবছে। এছাড়া G2G ব্যবস্থাপনার মাধ্যমে ভারত থেকে গম আমদানি করারও পরিকল্পনা চলছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ বাড়ানোর জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক্ষেত্রে জনাব আতিউর রহমান বেশ কিছু সাজেশন দিয়েছেন, যেমন লিগ্যাল চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধির জন্য ক্যাশ ইনসেন্টিভের পরিমাণ আরও 0.5% বৃদ্ধি করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক অলরেডি রেমিটেন্সের ফ্লো বাড়াতে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি এবং মাইগ্রেন্ট কর্মীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ডকুমেন্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ফলে এখন $5,000 বা 5 লক্ষের অধিক টাকা পাঠানোর জন্য তাদের কোনো ডকুমেন্ট জমা করার প্রয়োজন পড়বে না। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও পলিসি রেট বা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক 2012 সালের জানুয়ারি 5 তারিখে পলিসি রেট 0.50% বাড়িয়ে 7.75% করেছিল, যা এখন পর্যন্ত বেশ কয়েকবার কমিয়ে জুলাই 2020 সালে 4.75% নামিয়ে আনা হয়। সর্বশেষ 29 মে 2022-এ বাংলাদেশ ব্যাংক গত এক দশকে প্রথমবারের মতো 0.25% বাড়িয়ে পলিসি রেট 5% নির্ধারণ করে দিয়েছে। পলিসি রেট বাড়িয়ে সরকার জনগণকে অযথা ব্যয় কমিয়ে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে পারে এবং দেশের ওভারঅল মানি সাপ্লাই নিয়ন্ত্রণের মাধ্যমে ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে।